স্ক্রিপ্ট আছে, আমরা কেন নেবো? ফরগেট অ্যাবাউট আদার স্টেট অর আদার কান্ট্রি। ইংরেজরা রোমান স্ক্রিপ্ট গ্রহণ করেছে, এর জন্য আমরা কি গ্রহণ করবো? ভারতবর্ষের সংবিধানে কি লেখা আছে? যে 8th শিডিউলে যে একদম পরিষ্কার লেখা আছে, কোন রকম স্ক্রিপ্ট, ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না। যদি ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না হয়, তাহলে এটা মান্যতা রেজিস্ট্রি কি করে হবে আগামী দিন? কিভাবে তার সংবিধানে তার যুক্ত হবে? যখন এই কথাটা বলি, বলে না আমরা 8th শিডিউলের দরকার নেই, আমরা 7th শিডিউল ফলো হবে। তো এই যে চালাকির মাধ্যমে বারবার ভুল বোঝানো, আমরা তো কোনো স্ক্রিপ্টের বিষয়ে আমরা বলছি না, আমরা বিধানসভায় বলেছি। তখন বিধায়ক ছিলেন, সেখানে আমাদের অপোজিশন পার্টির ওনারা ছিলেন, ওনাদেরকে একজন বললেন কি যে আমরা এই তামিল স্ক্রিপ্ট নেব। আমি সাথে সাথে বললাম যে ওকে, ওয়েলকাম, ইউ ডু ইট, উই অ্যাকসেপ্ট। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল আবার পিছিয়ে গেছে বন্ধুগণ। এইভাবে হয় না, এইভাবে কোনোদিন জনজাতিদের উন্নয়ন হবে না। আমাদের যে পার্টি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছে, আজকে দেশকে শক্তিশালী করছেন, ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শক্তিশালী করছেন। আজকে আমাদের যে উন্নয়ন, ভোকাল ফর লোকাল, যে নিজের জিনিস বিক্রি করে, আজকে সারা পৃথিবীর সমস্ত দেশ জিডিপির দিকে আজকে কত নিচে চলে গেছে। আমেরিকার মতো যে স্টেট, আমেরিকার মতো যে কান্ট্রি, সেখানে 2% চলে গেছে, আর আজকে আমরা 8% উপরে চলে গেছি বন্ধুগণ। এমনিতেই চলে যাচ্ছেন। আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরা আজকে পার ক্যাপিটা ইনকাম 2য় স্থানে হয়ে গেছে। আমাদের জিএসডিপি ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 2nd হাইয়েস্ট। আমাদের নীতি আয়োগের মাধ্যমে ত্রিপুরাকে একদম ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। আমাদের সারা 28টা রাজ্যের মধ্যে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে, নিচের দিক দিয়ে আমরা 3য় স্থানে। অর্থাৎ আমরা আগামী দিনে যেভাবে আমরা কাজ করছি, সেইভাবে মানুষ সারা ভারতবর্ষের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলে এসছেন, সেখানে ক্যাম্পেইনের মধ্যে কি বলেছেন? जाइए आप लोग देख के आइए त्रिपुरा में कैसे डेवलपमेंट हो रहा है। এর অর্থটা কি? আমরা যে সঠিক ভাবে যে চলছি, এই মানদণ্ডতে সেটা বোঝা যায়। বন্ধুগণ, আপনারা জানেন মিজোরাম এবং গোয়ার পরে ত্রিপুরা আজকে পূর্ণ সাক্ষরতা আজকে স্টেট হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে বন্ধুগণ। এবং সেখানে কিন্তু লোক সংখ্যার যদি আমরা হিসাব দেখি, সেখানে আমরা মিজোরাম এবং গোয়ার থেকে আমরা অনেক বেশি। তারপরে আমরা কিন্তু 95.6% আমরা কিন্তু সেই সাক্ষরতার দিক দিয়ে আমরা অনেক বেশি উপরে আমরা চলে এসেছি। আজকে ডিরেগুলেশনের বিষয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী চিফ সেক্রেটারিরা গিয়েছিলেন, সেখানে প্রথম স্থান এই ডিরেগুলেশনের মধ্যে ত্রিপুরা ফার্স্ট হয়েছে ডিরেগুলেশনের মধ্যে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের চিফ সেক্রেটারি মহোদয়কে ধন্যবাদ দিয়েছেন। শুধু তাই নয়, কালকে আমাকে সেক্রেটারি বলছেন বিহার থেকে, ওনাকে বলেছেন যে আপনারা ফুল টিম আপনারা আসুন, কিভাবে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে সেটা আমাদেরকে আপনারা শেখান। আমাকে বলছিল বিহারে, আমরা বললাম বিহারে আমরা কেন যাব? ওনাদেরকে বলুন আমাদের এখানে আসতে। আমরা যখন বিভিন্ন কাজে মডেল গুজরাটে আমরা যাই, ওখানে শিখবার জন্য, জানবার জন্য, ওনাদেরকে আপনারা বলুন এখানে আসতে, আজকে আমরা দেখাবো এখানে। তো উনি বললেন ঠিক আছে। তো এই যে একটার পর একটা আমরা কাজ করছি, আপনার 60-60টা আমরা যে পঞ্চায়েত লেভেলে আমরা 60-60টা রাষ্ট্রীয় পুরস্কার আমরা পেয়েছি। প্রচুর পুরস্কার, শেষ করা যাবে না, এত পুরস্কার আমরা পেয়েছি। ত্রিপুরা, নতুন ত্রিপুরা, আমি যেটা বারবার বলছি, আমরা নতুন ত্রিপুরা আগামী দিন আমরা করতে যাব। কিন্তু সেটা একমাত্র সম্ভব হবে আপনারা, বিশেষ করে জনজাতি সবাই যদি ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা থাকে, এবং আপনাদের আস্থা বাড়ছে এখন। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে এতদিন, এবং আগামী দিন আমি নিশ্চিত যে এডিসি তো আমরা দখল করবই। আবার 2028-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই বন্ধুগণ। থানসা খালি বলছে থানসা কিসের থানসা বলছে সবাই ইউনাইটেড থাকতে হবে। ত্রিপুরাতে থানসা থাকতে গেলে ত্রিপুরি যেমন আছে, এখানে আমাদের যারা রিয়াং শরণার্থীরও আছে, এখানে চাকমা আছেন, গারু আছে, সব তো থানসা তো খালি একটাও হবে না, সবার থানসা হতে হবে। জাতি, জনজাতি এবং মণিপুরী এবং যারা মাইনরিটি, সবাইকে নিয়ে আমাদের থানসা করতে হবে। আমরা থানসা করতে জানি কাকে, সবাইকে নিয়ে। আমরা যেটা বলছি সেটাই হচ্ছে থানসা, যে সবাইকে নিয়ে আমরা ডেভেলপমেন্টের কথা বলবো। কেউ কাউকে ছেড়ে, কাউকে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস একটা প্রয়াস, এর মধ্যেই কিন্তু
এই ফ্যাংসা লুকিয়ে আছে বন্ধুগণ। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, সব গ্রুপকে নিয়ে আমাদের আগামী দিন আমাদের চলতে হবে বন্ধুগণ। এবং সেইভাবে আমরা কাজ করছি। এই স্ক্রিপ্ট নিয়ে অনেক কথা হয়েছে যে স্ট্যাটাস কিউ, অর্থাৎ কেউ যদি রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেয় তাতে কোনো অসুবিধা নেই। এ কিন্তু ভুল বোঝানো হচ্ছে যে আগামী দিন পরীক্ষা আসবে, এরা কি করে পরীক্ষা দেবে। সেখানে বিধানসভায় আমি বলেছি যে যদি আপনাদের স্ক্রিপ্ট তৈরি না হয়, যদি কেউ দিতে চায় স্ক্রিপ্ট নিয়ে, সে দিতে পারে। এবং সেইভাবে দেখা গেছে আমার কাছে যে ক্লাস 10 এবং 12 যে পরীক্ষা, ওখানে প্রেজেন্ট ছিল, দেখা গেল খুব মিনিমাম মিগার অ্যামাউন্ট যারা এই রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে। তাহলে অর্থাৎ কি দাঁড়ালো এটা মানুষ অ্যাকসেপ্ট করছে না এই রোমান স্ক্রিপ্টকে, কিন্তু এটা ভুল বোঝানো হচ্ছে। তাও আমি বলছি যে আমরা স্ক্রিপ্ট নিশ্চয়ই আমরা অ্যাকসেপ্ট করবো, যদি নিজেদের স্ক্রিপ্ট করো, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট তৈরি করো, সেই কথা আমরা বলেছি বন্ধুগণ। এখানে আমি সবসময় কয়েকটা জায়গায় আজকাল আমি বলছি যে আমরা যখন ভারতের বাইরে আমরা যাই, আমরা কি বলি, আমরা ভারতের বাইরে আমরা যদি আমাদের জনজাতি যদি কেউ যায়, ত্রিপুরার থেকে কেউ যায়, বিহার থেকে কেউ যায়, আসাম থেকে কেউ যায়, মধ্যপ্রদেশ থেকে যায়, তখন আমরা কি বলি? আমরা বলি হিন্দুস্তানি। আপ কাহা সে আয়ে হো? मैं हिंदुस्तान से, মানে আমি হিন্দুস্তানি। ত্রিপুরার থেকে আমরা যখন যাব, মণিপুর থেকে যখন কেউ যাবে সে মণিপুরি, ত্রিপুরার থেকে যে যাবে সে ত্রিপুরী, এবং কেউ যদি বাঙাল থেকে যায় বাঙালি। তো সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি সবসময় বলছি এখন যে আমরা ত্রিপুরার থেকে যখন আমরা যাব কোথাও, আমরা সবাই ত্রিপুরী, এখানে কোনো আলাদা কিছু হবে না, কিন্তু যার যার আলাদা আলাদা থাকতে পারে, সেটাই হচ্ছে আসল মূল মন্ত্র। এবং সবার ডেভেলপমেন্ট আমরা সেইভাবে আমরা বুঝবো। কিন্তু ঘুম থেকে উঠে খালি পাক খুঁজে কি করে একটা মানে কোনো জায়গায় কোনো ইস্যু পাওয়া যায় কিনা, এবং এই ফাঁকের মধ্যে ঢোকার চেষ্টা করছে এখানে। আজ কমিউনিস্টদের কথা বলে তো লাভই নেই, এদের কথা তো বলে লাভ নেই, কি বলবো ওনাদেরকে। কিছুদিন আগে বিরোধী দল নেতা বলছেন কি হচ্ছেটা কি, এখানে এত ড্রাগস ধরা পড়ছে, আমাদের সময়ে মাত্র 4-5টা নাকি বোতল ফেন্সিডিল পাওয়া যেত। এখন দেখুন, আরে আপনাদের সময় ফেন্সিডিল তো ধরতেন না আপনারা, আমরা তো ধরছি, কারণ পুলিশ কাজ করছে, বিভিন্ন এজেন্সি কাজ করছে, এর জন্য ধরা পড়ছে। আপনারা মনে নেই সেদিন যখন শুয়েছিলেন, শুয়ে বুকের মধ্যে টাকা রেখে সে আবার সেটাকে শুট করে আবার সবাইকে দেখাচ্ছে, সিপিএম এর এক লিডার। এই পয়সা কোথা থেকে আসতো আপনারা জানেন না? সেগুলো কিভাবে জনতার টাকা বুকের মধ্যে রেখে সে ফটো শুট করে মানুষকে দেখাচ্ছিলেন। আর আপনারা বলছেন যে এখনই বিজেপির কাটমানি ইত্যাদি ইত্যাদি নানা রকম আপনাদের সময় কি কি করেছেন সেগুলো আর সব মানুষ জানে। আপনাদের সময় এই যে ধরনের অত্যাচার আপনারা করেছেন, আমি কয়েকটা কথা এখানে বলবো আপনাদেরকে সামনে, আমি আগেও বলেছি। আমি এই যখন আমাদের সরকার এখানে আসে, আমার পূর্ববর্তী যিনি মুখ্যমন্ত্রী ছিলেন 30 কোটি টাকা এখানে যে হাসপাতাল তৈরি করার জন্য 30 কোটি টাকা দিয়েছে। আমি কিছুদিন আগে 30 কোটি টাকা এই এডিসিকে আলাদাভাবে বাজেটের বাইরেও আমি অনেক টাকা ওনাদেরকে দিয়েছি। বন্ধুগণ, সিপিএম এর বিষয়ে যদি আমি আলাপ করি, এখানে তো আমার পূর্বতন বক্তা এখানে বলেছেন সবকিছু। 2000 সালে অফিসের ভিতর ঢুকে সুখরাম দেববর্মাকে কিভাবে খুন করা হয়েছে, জনজাতি গোষ্ঠীর একজন, এবং সে সৎ ছিল, এবং জানা গেছে একজন সিপিএম এর ক্যাডার তার ইশারাতে, এবং শুধু খুন করেননি, এবং শুধু ওনাকে না, ওনার সহকারী যে ছিল তাকেও এই সদরের মধ্যে ঢুকে ওনাকে এসডিএমকে খুন করেছেন। আপনারা ভুলে যাননি সেগুলো? মেরে হেঁটে হেঁটে আরামসে যাচ্ছে, কোনো সমস্যা নেই, সব আগের থেকে তৈরি আছে। এগুলো তো আমাদের মনে, আমরাও কিন্তু ভুলে যাই, আমরা এগুলো কিন্তু মনে রাখা প্রয়োজন। আমাদের 1982 সালে কৈলাস শহরে কংগ্রেস কর্মী, এই কংগ্রেসই এখন গিয়ে হাত মিলিয়েছে এই সিপিএম এর সাথে। দুঃখ হয়, ওনাদের জন্য দুঃখ হয়। সেই কংগ্রেস কর্মী ভগবতী বসাককে পুরো পরিবার, পুরো ফ্যামিলিকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে বন্ধুগণ। এবং আমাদের টিএমসি ত্রিপুরা মেডিকেল কলেজের আপনার আন্দোলন আপনারা জানেন, কংগ্রেসের মাধ্যমে সেটা হয়েছিল, এবং সেখানে পুলিশের গুলিতে পাপাই সাহাকে খুন করা হয়েছিল, আপনারা সবাই জানেন। এখনো মাঝে মাঝে ফটোগুলো যদি দেখেন
কি নির্মমভাবে যারা আন্দোলনে ছিল তাদেরকে কিভাবে পিটিয়েছে, মেরেছে তৎকালীন সময়ের পুলিশ, আপনারা সবাই জানেন বন্ধুগণ। আপনারা এটাও জানেন যে আমাদের যে অলোক দেব, উনি কি করেছেন, ভারত মাতা কি জয় এই কথা বলেছেন ছাত্র যুব মোর্চার নেতা অলোক দেব। এবং সেই যেহেতু ভারত মাতা জয় এই কথাটা বলেছেন, মুখের মধ্যে এই ক্যাডার বাহিনী তার মুখের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন জাস্ট ইমাজিন, এবং প্রস্রাব করে দিয়ে বলেছেন তুমি ভারত মাতাকে জয় বলেছ, এই কারণে তোমার মুখটাকে শুদ্ধ করার জন্য আমি প্রস্রাব করলাম আমরা। আপনারা চিন্তা করুন এই অবস্থা আছে। আজকে আপনারা যদি পুষ্প কাপালির কাহিনী যদি আপনারা শুনেন, গায়ে কাটা দেবে 7 মাসের অন্তঃসত্ত্বা পুষ্প কাপালি, তাকে পার্টি অফিসে ডেকে নিয়ে তার পেটে বারবার লাথি মেরেছে, আর আজকে ওরা গণতন্ত্রের কথা বলে। এবং সেখানে কারণ কি, সে বিজেপির টিকেটেই নির্বাচনে লড়েছিল, সেই কারণে তার সেখানেই গর্ভপাত হয়। এবং তাকে কতটুকু মানে অত্যাচার করলে, এই যে নৃশংসভাবে তাকে যেভাবে তারা অত্যাচার করেছে সবাই জানে। 62 বছর বয়স্কা বিজেপি প্রার্থী, আমি নামটা নাই বললাম, নামগুলো আমি অন্য নাম নেব না, আমি শ্যাম ভট্টাচার্য, তার বাড়ির ভিতর ঢুকে সিপিএম আশ্রিত গুন্ডা বাহিনী, এই বিজেপি যে সমর্থক তাকে ধর্ষণ করে, তার লালসা মেটায় এই কমিউনিস্ট দর্শকরা, এবং তাকে ধর্ষণ করে তাকে মেরেও ফেলেছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক এখানে আছেন, উনি খুব ভালো করে জানেন কল্যাণপুরের ঘটনা, উনি সব জানেন। আমি কল্যাণপুরেও কিছুদিন আগে গিয়েছিলাম। 26 জন নিরীহ লোককে খুন করা হয়েছে এই এটিটিএফ এর গুন্ডারা এবং সেই টেররিস্টরা। আমাদের এখানে চানমোহন ত্রিপুরা, আমাদের ভবন আপনারা প্রথম শহীদ ভারতীয় জনতা পার্টির চানমোহন ত্রিপুরা, জনজাতি অধ্যুষিত এলাকার চানমোহন ত্রিপুরাকে তার কি দোষ, সেই গন্ডাছড়া মহকুমায় উনি জনজাতি মোর্চা মন্ডল সভাপতি ছিলেন এবং দলপ্রতি গ্রামের ভিলেজ কমিটি নির্বাচিত সদস্য। যখন মোদীজি 2014-তে সারা ভারতবর্ষের মধ্যে এমন একটা অবস্থা করেছে, ভয় পেয়ে গেল, এবং যেহেতু এই সিপিএম এর আমলে এরকম একটা নির্বাচিত কি করে হয়, তাকে খুন করার ষড়যন্ত্র করেছে বন্ধুগণ। ওই এলাকার যিনি এমএলএ ছিলেন তার নির্দেশে সেই খুন করা হয়েছে। কি বলেছেন, তাকে ডেকে নিয়ে ওকে কিছু লোক গেল, গিয়ে বললো যে তোমাকে ওই বিধায়ক পৌঁছে যাওয়ার জন্য। এরপর আর তার কিন্তু শরীর আর সুস্থ শরীরে সে ফিরে আসেননি। কি বলেছেন, সে নাকি উজাগিরি করতেন, এবং সেই উজাগিরি করাতে একজন পাগলকে সে আগুন দিয়ে সে নানারকম ছেঁকাছুকি করছিলেন, এতে নাকি ওই পাগল খেপে গিয়ে ওকে মেরেছে। কিভাবে প্ল্যানিং করে বন্ধুগণ, আপনারা ভাবুন, এগুলো নিয়ে কথা বলা প্রয়োজন, ভুললে চলবে না। দাঙ্গা কিভাবে ওনাদের সময় 80 দাঙ্গা করেছে, 3000-এর মতো লোক মারা গেছে জাতি জনজাতি। তো এদের সময় এখানে এটিটিএফ, এনএলএফটি এবং এই ধরনের টেররিস্ট এখানে জন্মগ্রহণ করেছে। নিপিনবাবু কি বলেছেন, যে আমি যদি জনজাতি হতাম তাহলে আমি উগ্রপন্থী হতাম। আপনাদের মনে আছে? আর কি অবস্থা ছিল নর্থ ইস্টার্ন জোনে, ত্রিপুরাতে কি অবস্থাটা ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের গৃহমন্ত্রীজি এবং আমাদের ত্রিপুরা সরকার মিলে ওরা যে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিগুলোকে আমরা তাদের মূল স্রোতে আমরা ওনাদেরকে ফিরিয়ে এনেছি। প্রায় 11টা থেকে 12টা এখানে নর্থ ইস্টার্ন জোনে অ্যাকর্ড হয়েছে। আজকে পুরো নর্থ ইস্টার্ন জোনে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, ত্রিপুরাতেও শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা শান্তি চান কি চান না? শান্তি চান কি শান্তি চান না? আমি আবার জিজ্ঞেস করছি, মা বোনদের, আপনারা শান্তি চান কি চান না? শান্তি চান? শান্তি চান? তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনাদের এই ডিসি ইলেকশন যে আসছে, এবং আমাদেরকে ভারতীয় জনতা পার্টি মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের জেপি নাড্ডাজি আমাদের পাশে উপস্থিত আছেন, আমাদের ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য, জেতাবেন কিনা? চুপ করে থাকলে হবে না, বলতে হবে, জেতাতে হবে। কারণ শান্তি, যে কোনো উন্নয়নের জন্য শান্তি ছাড়া কোনো অবস্থায় সম্ভব হবে না বন্ধুগণ। আপনারা এটাও জানেন, কিছুদিন আগে এখানে আমি একটা কাহিনী বলছিলাম, কি অবস্থা ত্রিপুরাতে করেছিল ওরা। এখন বলছে যে এখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। 2003 সালের 14ই আগস্ট রাত্রি তখন 9টা, 3-4টা ফ্যামিলি শুয়ে আছে। কোথায়?
সেই তেলিয়ামুড়া থেকে খোয়াই যাবার রাস্তায় কমলনগর, এবং সেটা ছিল 14ই আগস্ট, নেক্সট ডে 15ই আগস্ট। একদল সশস্ত্র খুনি এবং তাদের যে সবুজ রঙের শার্ট প্যান্ট, কারো সবুজ শার্ট এবং মাথার মধ্যে গামছা পরা, হাতে AK-47, ধারালো টাক্কাল, ঘরে ঢুকলো, বাস ভেতর ঘরে প্রথমে আগুন লাগিয়ে দিল। আগুন লাগানোর পর দরজায় লাথি, শুরু হয়ে গেল নিধনযজ্ঞ। কাউকে কুপাতে থাকলো, কাউকে গুলি করে মারলো, জীবন্ত পুরো মারা হলো। শুধু তাই নয়, যারা গবাদি পশু ছিল তাদেরকেও পুড়িয়ে মারলো তারা। এবং সেই সংখ্যাটা কত? 14 জন। পরের দিন অনেকে 15ই আগস্ট, অনেকে অনেক জায়গায় ছেলেমেয়েরা 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস পালন করতে যাবে, তাড়াতাড়ি শুয়েছিল। এই টেররিস্টরা তাদেরকে পুড়িয়ে মারলো, খুন করলো, টাক্কল দিয়ে কুপিয়েছে, গুলি করেছে। এই ছিল সিপিএম এর সময়ে। এবং অফিসার, যে পুলিশ অফিসার সামনে দাঁড়িয়েছিল, কিচ্ছু করেনি কেউ, কোনো অ্যারেস্ট নেই। তারা আবার টার্গেট কোথায় করলো? এখান থেকে প্রায় 14 জনকে ওরা বের ফেললো। সেখান থেকে বেরিয়ে ওদের টার্গেট কোথায়? সেটা হচ্ছে নরেন্দ্র সরকারের পরিবার থেকে বেরিয়ে ওরা তুতাবাড়ির দিকে যাবে। তুতাবাড়িতে যাওয়ার কিন্তু কোনো কারণে সেখানে কিন্তু যায়নি, ওরা চেঞ্জ করে দিল তাদের প্রোগ্রাম। সেখান থেকে বড়লঙ্গা গ্রামে পৌঁছলো। আবার সেখানেও দিন মজুর গরিব প্রায় 16 জনকে ওরা খুন করেছে। এখন সিপিএম বড় বড় কথা বলছে যে গণতন্ত্র কোথায়, গণতন্ত্র কোথায়। আমাদের সময়ে গণতন্ত্র আছে বলে আজকে 28টি রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আজকে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে আমরা 3য় স্থানে। আমি কিছুদিন আগে ডিজি এবং আইজিপিদের নিয়ে বসেছিলাম, তাদেরকে বলেছি যে ল অ্যান্ড অর্ডারে আমরা কেন প্রথম নিচের দিক থেকে আমরা হব না, সেইভাবে আমরা যাতে কাজ করি তাদেরকে আমি নির্দেশ দিয়েছি। বন্ধুগণ, এখানে জনজাতিদের বিষয়ে অনেক কথা এখানে বলেছি। আজকে মহারাজাদের নিয়ে আগে কারোর কিন্তু রাজত্ব ছিল না। আমাদের সরকার আসার পর যেভাবে জনজাতিদের আমরা সম্মান দিয়েছি, বিশেষ করে মহারাজাদের, এর আগে কেউ দেয়নি। আজকে মহারাজার প্রতি সম্মান দেওয়ার জন্য আমরা কি করলাম? সিঙ্গার বিল, যে নাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের সময় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট সেটা ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সেটা শুরু হয়েছিল। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওনার নামে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্টের নাম আমরা দিয়েছি। তখন কোথায় ছিলেন আপনারা? আমার মনে আছে 2021 এডিসি ইলেকশনের সময় আমরা বহু জায়গায় আমাদের যে কার্যকর্তাদের মেরেছে ওরা। আমি নিজে গিয়ে দেখলাম মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যে ফটো আমাদের যে ভারতীয় জনতা পার্টির অফিসে, সেখানে মাটিতে লুণ্ঠিত হচ্ছিল। আমরা উঠে সেটাকে পরিষ্কার করে রাখছিলাম। এখন বলছে মহারাজা মহারাজা, তখন কোথায় ছিলেন? তাহলে এই লোকগুলো কারা? এই হারমাত বাহিনীর, সিপিএম এর সব হারমাত বাহিনী এখন গিয়ে ঢুকেছে এই লোকাল পার্টির মধ্যে। বন্ধুগণ, ওদেরকে চিনতে হবে, ওদেরকে চিনতে হবে। এবং আমি পুলিশকে বলেছি লিস্ট করবার জন্য, কোনো অবস্থায় ছাড়া হবে না। এই গুন্ডাগার্দির আমার লাইফে আমি জীবনেও গুন্ডাদের সাথে আমি আপোষ করিনি, আগামী দিনে আমি করব না। এটা আপনাদের সামনে নিয়ে রাখুন। বন্ধুগণ, আমরা ওনারকে সম্মান দেওয়ার জন্য একটা পূর্ণ বয়াত মূর্তি আমরা করেছি। যখন আবার নতুন ভাবে আবার এয়ারপোর্ট আমরা করলাম, সেখানেও আমাদের নিজস্ব পয়সা, আমাদের ত্রিপুরা সরকারের বাজেটের পয়সা থেকে আমরা আবার পূর্ণ বয়াত যে মূর্তি ওনার সেখানে আমরা করেছি। আপনারা জানেন আমার বাড়ির সামনে, সব জায়গায় বলি, সেখানে একটা ছোট একটা জায়গা ছিল কামারচমনির পাশে। সেই জায়গার মধ্যে কেউ জানতো না এই যে আইল্যান্ডটা কি। আমি আমার এই মুখ্যমন্ত্রী হওয়ার পর আমি নিজে দেখেছি সেখানে 0 মাইল ফলক ছিল, সেখানে 0 মাইল। অর্থাৎ এখান থেকে কিন্তু শুরু হয় যে তেলিয়ামুড়া কত মাইল হতো তখন, ধর্মনগর কত মাইল, সেই মাইল ফলকটা মাটির নিচে চলে গিয়েছিল। আমি সেটাকে উঠালাম, সেটাকে আমরা দেখতাম। আমরা মহারাজা বীর বিক্রম কিশোরকে আমরা কি বলি? আমরা মহারাজা বীর বিক্রম কিশোরকে আধুনিক ত্রিপুরা রূপকার বলি। ওনার নামে ওখানে কিন্তু আমরা মূর্তি সেখানে বসিয়েছি। বন্ধুগণ, এখন সেটা মহারাজা বীর বিক্রম চমুনি হিসেবে নাম হয়েছে। আমরা জানি কাকে কিভাবে সম্মান দিতে হয়। বন্ধুগণ, সেদিন আমি দেখলাম যে ওদের যে সিপিএম এর
সিপিএম এর একটা প্রোগ্রাম চলছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান যিনি বিরোধী দল নেতা, ওনারা বলছেন অদ্ভুত লাগে ওনাদের যে শিক্ষা সমিতির নামে যে আন্দোলন করেছিলেন সেই বিষয়ে ওনারা বিস্তর বলছিলেন। বারবার ওনারা মহারাজার বিরুদ্ধে আচরণ করছিলেন যে ওনারা নাকি কিছুই করেনি, এবং ওনারা যখন এই শিক্ষা নিয়ে শিক্ষার আন্দোলন যখন করেছেন শিক্ষা আন্দোলন সমিতি, তখন নাকি মহারাজা আরেকটা মানে এই ধরনের সমিতি বানিয়েছে যাতে করে এদের আন্দোলনটাকে যাতে দাবিয়ে রাখা যায়, এবং উল্টো কথা বলছেন। আর আমাদের সরকার এসে আমরা মহারাজাদের যাদের কীর্তি আছে, এত কিছু কাজ করেছে, তাদেরকে আমরা সম্মান দেব না কেন? আমরা দিয়েছি, কিন্তু বর্তমানে যারা হইচই করছে তখন কিন্তু শব্দ নেই, ঘরের ভিতর চুপ করে বসেছিল। আমরা এসে ওদেরকে বের করে ওদের সেই সম্মান আমরা দিয়েছি বন্ধুগণ। এখন আমাদের উপর খবরদারি করার চেষ্টা করে। আমরা চাই আমাদের সাথে থাকুক, আমরা কারোর এগেনস্টে না, কিন্তু ভালোভাবে থাকলে বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের যা কর্তব্য সেইভাবে থাকা উচিত, এবং বড় ভাই ছোট ভাইয়ের সাথে যেভাবে ভালোভাবে তার রাখার যা ব্যবস্থা আমরা সেইভাবে থাকতে চাই। আমরা কারোর বিরুদ্ধে না, কিন্তু আমাদের উপর খবরদারি করবে, আমরা যাদেরকে উঠিয়ে এনেছি আমাদের বিরুদ্ধে কথা বলবে, সেটা অন্যকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হোম মিনিস্টার সাহেব কোন অবস্থায় সেগুলো মেনে নেবে না বন্ধুগণ। মহারাজার জন্মদিন 19 আগস্ট, আমরা কেউই জানতাম না যে 19 আগস্ট মহারাজার জন্মদিন। আমরা এসে 19 আগস্ট মহারাজা বীর বিক্রমের জন্মদিন আমরা তার ছুটি ঘোষণা করেছি বন্ধুগণ। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে জানে। আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে যখন আপনারা আসবেন দেখবেন, আমি যখন মুখ্যমন্ত্রী হই, এস.ডি. বর্মনের নাম কে না জানে এখানে বলুন? শচীন দেব বর্মন মহারাজা ফ্যামিলির এই ব্যক্তি, এত বড় সুরকার, এত বড় গায়ক পৃথিবীর মধ্যে আর জন্মাবে কিনা আমরা জানি না। এবং ওনার সুপুত্রও জানেন আপনার আর.ডি. বর্মন, উনার নামে আমরা পূর্ণ গয়া যে মূর্তি সেখানে আমরা প্রতিষ্ঠিত করেছি বন্ধুগণ। আমরা সম্মান দিচ্ছি একের পরে। আমরা কিছুদিন আগে আমার সাথে অ্যাথলেটিক্স করতো একটা মেয়ে, ওর নাম হচ্ছে জমাতিয়া। তার নামে আমাদের যে অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, সেই ট্র্যাক আমি যখন আমাদের স্পোর্টস মিনিস্টার আমাকে বললেন যে ওখানে একটা ট্র্যাক তার নামে দেব, সেখানে আমি বললাম যে ওর নামে তুমি দিয়ে দাও, এবং সেইভাবে কিন্তু ওর নামে দেবভক্তি জমাতিয়া, ওর নামে আমরা ট্র্যাকটা বানিয়েছি। এই যে আমাদের জনজাতিদের প্রতি আমাদের যে সম্মান, এইগুলো কিন্তু প্রমাণ করে বন্ধুগণ। আমরা যে 12টি ব্লক, আমরা একমাত্র আমাদের সরকার আসার পর আমরা অ্যাসপিরেশনাল ব্লক এবং অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আমরা এই যেখানে জনজাতি অধ্যুষিত বেশি সেটা কিন্তু আমরা ঘোষণা করেছি। তাতে করে কি হয়, সেখানে ডেভেলপমেন্ট, যেখানে বাজেটের পয়সা থাকে সেই বাজেটের বাইরে আরো 10% জনজাতিদের যাতে উন্নয়ন হয়, সেই জন্য আমরা অ্যাসপিরেশন ব্লক করেছি। গড়িয়া পূজার ছুটি আগে একদিন ছিল, আমরা এসে কি করলাম, আমরা 2 দিন বাড়িয়েছি, অর্থাৎ যাতে জনজাতিরা যারা গড়িয়া পূজাতে মানে পালন করে ভালোভাবে পালন করে তার জন্য 2 দিন আমরা গড়িয়া পূজার 2 দিন ঘোষণা করেছি। কিছুদিন আগে আমাদের বিকাশ বাবুও ছিলেন, আমাদের এই বিপিন বাবুও ছিলেন, সেই যারা সংগ্রামা পূজা করেন সেখানে যাওয়ার পর সেখানে ওনারা বলছেন যে আমাদের রেস্ট্রিক্টেড হলিডে আমাদের দিতে হবে। আমি সাথে সাথে এরপরের দিনই এসে আমার যে ক্যাবিনেট মিটিং এ সংগ্রামা যে পুজো, সেই পুজোর জন্য আমি রেস্ট্রিক্টেড হলিডে ডিক্লেয়ার করেছি। এখন মুশকিল হচ্ছে, আবার দাবি করছে যে পূর্ণ ঘোষণা করতে হবে। আরে একটা লিমিট 30 ডেজের বেশি যে ফুল যে ছুটি সেটা হয় না, তো যদি বেশি দেওয়া যাবে না, এটাই দেওয়া হবে, এর বেশি দেওয়া যাবে না। তো আমি শুনেছি, আমি বললাম বিপিনকে বলে দাও, এভাবে দাবি করলে হয় না, আইন কানুন আছে কিছু, আইনের মধ্যে যেটা বলেছি এখন সেটাই আমরা করেছি, আগামী দিন আমরা আরো করব। ব্লু রিয়াং শরণার্থী আপনারা জানেন কি অবস্থায় ছিল, কতদিন ধরে এদের সমস্যা হচ্ছিল, 23 বছরের সমস্যা, 23 ইয়ার্স কোন সরকার দেখেও না দেখার ভান। কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার শেষ পর্যন্ত এই ব্লু রিয়াংদের সাথে কথা বলে এবং মিজোরাম সরকার মিলে আমরা এই সমাধান করেছি। 12টি জায়গার মধ্যে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। প্রথমে 500 কোটি টাকার সে যে প্যাকেজ দেওয়া হয়েছিল তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য, আজকে সেখানে মানে 800 কোটি টাকা দেওয়া হয়েছে। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি নিজে এসে গেছেন, এখানে দেখে এসছেন কি অবস্থা। উনাকে বলেছেন যারা ওখানকার
ছেলে মেয়েরা আছেন তাদেরকে আরো স্কিল ডেভেলপমেন্ট যাতে হয়, তারা যেন খালি টাকা দিলেই হবে না, ঘর দিলেই হবে না, স্কুল দিলে হবে না, রাস্তাঘাট দিলে হবে না, ইলেকট্রিসিটি দিলে হবে না, ওরা যাদের সাস্টেনেবিলিটি থাকে, তারা যেন কাজ করতে পারে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। কিছুদিন আগে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, সেখানে তাদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়ার পরে স্কুল কিডস পর্যন্ত আমি দিয়েছি বন্ধুগণ। এই আপনারা যে বিশ্বাস করবেন, কেন বিশ্বাস করবেন না, ত্রিপুরা রাজ্যে এই রাজ পরিবারেরই একজন, যিনি আমার সময়েও উনি ছিলেন, যিনি উপমুখ্যমন্ত্রী ছিলেন, জিষ্ণুদেব বর্মন মহোদয় আমাদের উপমুখ্যমন্ত্রী ছিলেন। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কারণেই যে তেলেঙ্গানার মতো এত বড় রাজ্যে ওনাকে রাজ্যপাল বানিয়েছেন, সেটা একমাত্র সম্ভব হয়েছে। জনজাতিদের কিভাবে সম্মান দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীজি সেভাবে দেখিয়েছেন। আমাদের রাষ্ট্রপতি একজন জনজাতি গোষ্ঠীর একজন মহিলা, এক মহিলা আবার জনজাতি, ত্রিপুরায় প্রথম একজন জনজাতি রাজ্যপাল এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি একজন প্রথম জনজাতি মহিলা মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। আমাদের যেটা আমার আগে পূর্ববর্তী বক্তা বলেছেন যে 2000 ছিল আমাদের সরকার, সমাজপতিরা সমাজের কাজ করেন, সমাজের যেহেতু কাজ করেন, আমাদের সরকার এসে আমার যে পূর্বতন মুখ্যমন্ত্রী 2000 টাকা দিয়েছেন। আবার আমরা ঠিকঠাক করলাম যে না 2000 কেন, আমরা 5000 টাকা দেব। সেখানেও ক্যাপিং ছিল, যারা কেউ সমাজপতি অনেকে আছে যে চাকরি করে বা কেউ পেনশন পাচ্ছে, তাদেরকে দেওয়া হতো। আমরা সেটা উঠিয়ে দিলাম, যে এটা উঠানোর পর তারপরে দেখি 19টা জাতি গোষ্ঠীর মধ্যে কয়েকজন 13 থেকে 14 জন পাবে, বাকিরা কেন পাবে না? তাহলে আমি জিজ্ঞেস করলাম, বলার পর বলে সমাজ যে ব্যবস্থা সেটা ওদের মধ্যে নেই। আমরা কিছু না কিছু তো থাকবে, লিডার থাকবে, কোন দলপতি থাকবে, সবাইকে দিতে হবে। শুধু তাই নয়, আমি জিজ্ঞেস করলাম আমাদের এখানে অফিসিয়ালি কতজন জনজাতি গোষ্ঠী আছে, তো বললো প্রায় 40+, মানে 40+। আমি বললাম সবাইকে আমরা 5000 টাকা করে দেবো, সেটাও আমরা ডিসিশন নিয়েছি। আপনারা তো এখানে বড় মোড়ার নাম তো হাতাই কুতুর আমরা রাখলাম, শুধু বড় মোড়াকে আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। গন্ডা পেয়েছে, আমরা গন্ডা ছড়ার নাম লিখেছি কিনা এর আগে শুনেছেন কখনো? 18 মোড়ার নাম হাঁচুক পেরে রেখেছি, আরো এরকম একের পরে আমরা চেষ্টা করছি। এবং এই যে NLFT-ATTF সেটা 4ই সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2024 সেখানে আমিও উপস্থিত ছিলাম, তাদের সাথে হয়েছে। এবং ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত, এখন বলতে পারি ত্রিপুরা মানে কোন রকম সন্ত্রাসী কার্যক্রম নেই এবং মানে টেররিস্ট ফ্রি স্টেট আমরা বলতে পারি। এবং 24 সেপ্টেম্বর 2024 সবাই এই অস্ত্র সমাপন করেছে বন্ধুগণ। ওনার অনেক জায়গায় অনেক সময় অনেক কথা শুনছি আমরা, ওনাদের পুনর্বাসন প্রপালি যাতে হয়। প্রায় 250 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সেটা দেওয়া হয়েছে, আমরা সেইভাবে কাজ করছি। আমরা প্রতিটি জেলায় এবং প্রতিটি সাব ডিভিশনে TCS মর্যাদা সম্পন্ন আমরা অফিসার নতুন ভাবে আমরা দিয়েছি। কি দিয়েছি? যে কোনো স্কিম সেন্ট্রালেরই হোক আমাদের স্টেটেরই হোক, তারা যেন শুধুমাত্র জনজাতি ভাই বোনেরা অনেক সময় অফিসে যায়, কোথায় যাবে, একবার এই টেবিল থেকে ওই টেবিলে, একবার ওই টেবিল থেকে, তার জন্য শুধু জনজাতিদের স্কিম যাতে একজন অফিসার দেখতে পারে, তার জন্য কিছুদিন আগে আমরা ক্যাবিনেটে ডিসিশন হয়েছে। আমাদের এখানে এক্সটার্নাল এইডেড প্রজেক্ট, আমার মাননীয় মন্ত্রী এখানে আছেন, প্রায় 1400 কোটি টাকা খুব অল্প সময়ের মধ্যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এবং মাননীয় যিনি আমাদের অর্থমন্ত্রী আছেন ওনার সাথে আমি কথা বলছি বারবার, উনি বলছেন যে এত অল্প সময়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা পাওয়া অসম্ভব। এই যে ট্রেস্টের মাধ্যমে শুধু জনজাতি এলাকার উন্নয়নের জন্য সেই কাজটা করেছে। প্রায় এখানে 100টি মার্কেট স্টল নির্মাণ করা হয়েছে, 100। এবং এখানে আমার বোনেরা মেয়েরা আছেন, এই 100টি যে স্টল আছে 50% মহিলাদের জন্য, আমাদের যে পলিসি আছে 50% মহিলাদের জন্য সেটা সংরক্ষিত থাকবে। মহিলাদের জন্য শুধু তাই নয়, কারোর জমি যদি খরিদ করে তাহলে মহিলাদের নামে যদি সেই জমি খরিদ করে 1% রেজিস্ট্রি অফিসে তার কম থাকবে, যে কারণে মহিলারা অনেক বেশি কিন্তু আজকে জমির মালিক হচ্ছে। পুরুষ মানুষ যদি নিজের স্ত্রী বা নিজের মেয়ের নামে যদি রাখে তাহলে কি হবে, পয়সাটাও কম লাগবে, আবার আরেক দিক দিয়ে আমাদের মহিলার যে এম্পাওয়ারমেন্ট সেটাও কিন্তু হচ্ছে। এখানে মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, প্রতি করে আমরা 9000-এর উপরে যারা সুবিধাভোগী তাদেরকে আমরা দিয়েছি, এবং এতে করে প্রায় 23 কোটি 31 লক্ষ টাকার উপরে আমরা অলরেডি দিয়েছি। এখানে
শিক্ষার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আমাদের যারা জনজাতি ছেলে মেয়েরা আছেন তাদের পড়াশোনা করার জন্য একলব্য স্কুল মানে খুব দরকার, এবং বর্তমানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেটা আমার রাজ্য সভাপতি বলেছেন যে 21টা, প্রথমে আমাদের 2014-2018 আগে মাত্র 4টে ছিল একলব্য স্কুল। আমরা আসার পরে 21টা হচ্ছে, এর মধ্যে 12টা চালু হয়ে গেছে, 6টা এই মার্চের মধ্যে সম্পন্ন হবে, আরো যে বাকি 2টো থাকবে সেটাও অতি সত্তর হওয়ার জন্য সেটা আমরা চেষ্টা করছি। শুধু তাই না, একটা ক্রাইটেরিয়া আছে যে 50% পপুলেশনের 50% প্রতিটা ব্লকে এই ধরনের যে ইএমএলএস যেগুলো হবে সেগুলো প্রতিটা ব্লকে আমাদের আগামী দিন করবে। এখানে যে ক্রাইটেরিয়া আছে যে পপুলেশনের 50% জনজাতি থাকতে হবে এবং 20,000 মিনিমাম থাকতে হবে। সেই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কিছু রিল্যাক্সেশনের জন্য এবার আমি যখন দিল্লি গেলাম আরো 15টা যাতে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হয় তার জন্য আমি দাবি করে এসেছি। বন্ধুগণ, আমাদের জনজাতি এখানে বোনেরা আছেন, মায়েরা আছেন, আমরা দেখেছি এখানে ইচ্ছা করে কোমলমতি আমাদের যারা এই জনজাতি ভাই বোনেরা আছেন অনেকের মধ্যে একটা ড্রাগসের একটা প্রভাব এখানে ইচ্ছে করে, এটা ইন্টারন্যাশনাল একটা কনস্পিরেসি। আমরা চেষ্টা করছি কিভাবে এই ড্রাগস থেকে তাদেরকে মুক্ত করা যায়। আমরা HIV ইনফেকশন নিয়ে কাজ করছি, এইডস নিয়ে আমরা কাজ করছি, বারবার বলছি কিভাবে ইনজেক্টেবল যাতে সিরিঞ্জ ব্যবহার না করে বা নতুন ভাবে যাতে কি করা যায় এগুলো নিয়ে অ্যাওয়ারনেস আমরা করছি। আমরা যারা এই জনজাতি হোস্টেলগুলো আছে সেখানে আমরা ফুটবল ইজ গেম অ্যান্ড ড্রাগস আর সেম, এই একটা স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে আমরা যাচ্ছি। বন্ধুগণ, আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনজাতিদেরকে এত সম্মান দেন, এই যে কালকে দেখলাম কংগ্রেসও আজকাল করছে, ভগবান বিরসা মুন্ডার আমি আজকে দেখিনি কোনোদিন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসে ভগবান বিরসা মুন্ডার জনজাতীয় গৌরব দিবস শুরু করেছেন। কালকে দেখলাম কংগ্রেস শুরু করছে, আমার জানা ছিল না কোনোদিন ওরা করেছে কিনা বা নাম জানে কিনা। তো দেখা দেখি অনেকে অনেক কিছু করে, ভালো, ভেরি গুড, যদি করে ভালো। তো সেই জায়গায় আজকে জনজাতীয় গৌরব দিবসে কত কিছু মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছেন। আমাদের ধরতি আবার জনভাগিদারি অভিযান শুরু হয়েছে, এখানে ধরতি আবার জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান হয়েছে। প্রায় এখানে ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন সেল এখানে এটা স্থাপন করার জন্য প্রায় 81 কোটি টাকার উপর আমরা দিয়েছি। বন্ধুগণ, এখানে বিভিন্ন মৎস্য চাষ, তারপর আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উদ্যান পালন এবং বিভিন্ন ক্ষেত্রে জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি। প্রায় 50টি স্মোক হাউস, 25টি রাবার যাতে প্রক্রিয়াকরণ করা যায় তার জন্য আমরা কাজ করছি। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় যারা নিট এবং জিই দিবে এবং সিভিল সার্ভিস পরীক্ষা যাতে ভালো করতে পারে, তাদের বেটার কোচিং সেন্টারে যেতে পারে, তার জন্য আমরা 100 স্কিম, একটা মুখ্যমন্ত্রী একটা সুপার 100 স্কিম আমরা চালু করেছি এবং তাতে করে রেজাল্ট আমরা পাচ্ছি। এবং লোকসঙ্গীত, লোকনৃত্য, হস্তকারু, হস্তশিল্প এবং বিভিন্ন কর্মশালা, শিক্ষা ভ্রমণমূলক মেলা আয়োজন, এর জন্য আমরা স্পেশাল তাদের, আমি দেখেছি আমাদের যে জনজাতি গোষ্ঠীদের এত কালচার, এত আমাদের মানে পরম্পরা, সেগুলোকে আমাদের অবশ্যই আমাদের যে পার্টির যে নিয়ম তাদেরকে আমাদের সংরক্ষিত রাখতে হবে। আমরা এর জন্য এবার বাজেটে 3 কোটি টাকা আমরা রেখেছি। হোস্টেল আরো 3টা 100-120 এর মধ্যে করা হবে, 50-120-60 নতুন হোস্টেল হবে। এভাবে একের পর এক আমরা জনজাতিদের জন্য কাজ করছি। এখানে আমরা প্রচুর এডিসি থেকে ফান্ড দিয়েছি। আমরা প্রায় আমাদের ফান্ড প্রায় লাস্ট ইয়ার যে বাজেট ছিল সেখানে 39.06% বাজেটের আমরা টাকা দিয়েছি কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে। এবার যেটা হবে 2025-26 প্রায় 40% উপরে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে আমরা এডিসি দেব। সেটাকে নিয়েও নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করছে যে আমরা নাকি টাকা দেই না। তো এইভাবে এখন মানুষ বুঝতে পারছে যে ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস আসছে এবং আমরা জাতি, জনজাতি, আমরা মণিপুরি এবং সংখ্যালঘু সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ, এই চিন্তা ভাবনা রেখে থামসা আমরা বলবো, এটাকে বলে থামসা। এবং আগামী দিন সবাই আমরা এই ত্রিপুরাকে একটা নতুন ত্রিপুরা করার অঙ্গীকার আজকে আমরা এখানে করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভয় পাবেন না, কাউকে ভয় পাওয়ার কোনো বিষয় নয়। जो डर गया समझो मर गया, डरना नहीं।
कुछ नहीं, कोई कुछ नहीं कर सकता है। वो डर ওদের কাছে ওই হাতিয়ারই আছে, ডরাও। সিপিএমও একই ছিল, ডরাও, আর কাউকে আসতে দিত না। আর ভারতীয় জনতা পার্টি একদম ভিতরে ঢুকে যাবে, একদম ভিতরে ঢুকে যাবে এবং ঢুকে সবার যার যার ঘরের ভিতর যে সমস্ত বেনিফিশিয়ারি যে বিষয়গুলো আছে সব করে পৌঁছে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হাম্বাই। Alright, like to know how